আমরা পূর্বেই অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ওখান থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন হয়ে গেছিলো যে অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটার এর পরবর্তী অংশ অর্থাৎ বিভিন্ন অ্যাসিডগুলোর কিছু বৈশিষ্ট্য এবং রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলো পড়ব। আমি একটা একটা পার্ট করে লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন অন্যান্য অ্যাসিড, আমাদের সিলেবাসে 3টে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর কিছু রাসায়নিক বিক্রিয়া এবং এদের কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে, আমি প্রশ্ন আকারে লিখে নিয়েছি। প্রশ্ন আকারে লিখলেও সামগ্রিকভাবে আমি উত্তরগুলো করতে করতেই সব কিছুর অ্যান্সার পেয়ে যাব। NaOH এর সঙ্গে HCl চালনা করানো, না NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটালে কি হবে দেখো। NaOH কিন্তু একটা ক্ষার, ক্ষারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যদি ঘটানো হয় তাহলে দেখা যায় যে তোমার লবণ উৎপন্ন হয়, প্রশম দ্রবণ এবং অর্থাৎ লবণ তৈরি হয়, কারণ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়। দেখি কীরকম কী হতে পারে। দেখো NaOH আমি 1 নম্বর দিচ্ছি, কেমন? এটা আমি একটু ওপরের দিকেই রাখলাম, 1 নম্বর দিয়ে লিখছি। 1 নম্বর বিক্রিয়াটা, 1 নম্বর কী আছে দেখো। NaOH 1 নম্বর NaOH এর সঙ্গে বিক্রিয়া। NaOH এর সঙ্গে তুমি যদি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণগুলো কিন্তু ক্লাস 9ম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যদি HCl যুক্ত করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করা হয় তোমার উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই Na আর Cl যুক্ত হয় আর OH যুক্ত হয়ে জল উৎপন্ন করে, লবণ ও জল উৎপন্ন করে। কি বললাম কথা বুঝতে পেরেছো? NaCl এরকম তোমার ক্ষারের সঙ্গে বিক্রিয়াতেই অ্যাকচুয়ালি লবণ ও জল উৎপন্ন করে। আমি যদি একটা অন্য ক্ষার বা অন্য কিছু জিনিস নিই সেটাও হলেও একই ব্যাপার হবে। ধরো তোমার KOH নিলাম, KOH প্লাস HCl যদি করি সেক্ষেত্রেও দেখা যাবে যে KCl প্লাস H2O, দুটো সোজা রিয়াকশন দিয়ে দেখালাম। তাহলে দেখো প্রথম উত্তরটা পেয়ে গেছি। তাহলে NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো। তা সমীকরণটা জানলেই দেখো ভালো করে, সমীকরণটা যদি আমি জেনে যাই তাহলে এমনি পেরে যাবো না সমীকরণটা জানলে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, NaCl এবং জল উৎপন্ন হয়। পরের দেখো, ক্যালসিয়াম কার্বনেটে লঘু HCl মেশানো হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। অর্থাৎ কার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় কি জাতীয় যৌগ তৈরি করে, কি পদার্থ উৎপন্ন করে সেটা দেখব। নাম্বার 2 নম্বর কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বলেছে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। তো CaCO3 এর সঙ্গে তুমি লঘু H2SO4 HCl দেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রাখবে এই কার্বনেট বা বাইকার্বনেট যুক্ত যৌগের সঙ্গেও তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড লবণ উৎপন্ন করে, ক্লোরাইড লবণ উৎপন্ন করে, সঙ্গে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত করে। তাহলে এখানে উৎপন্ন হবে Ca, দেখতে পাচ্ছ, আর এখানে তোমার আছে তোমার ক্লোরিন। তাহলে এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, এবং এর সঙ্গে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড ও জল। কি করলাম বুঝতে পারলে? তাহলে এটা তোমার রাসায়নিক বিক্রিয়াটা লেখার পর ব্যালেন্স হয়নি এখনো। ব্যালেন্সটা দেখি, এখানে যদি তুমি Ca করো, Cl2 করেছো, এটা যদি 2 দিই দেখো হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি লঘু HCl বা গাঢ় HCl ব্যবহার করতে পারো, সাধারণত লঘু HCl ব্যবহার করা হয়, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, এটা যেটা হচ্ছে লবণ, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইডের উপরের দিকে তীর দিয়ে দেখিয়ে দিতে পারো, আর সঙ্গে জল উৎপন্ন হবে। এটা কিন্তু মনে রাখবে। আমার যদি মনে হয় আমি একটা বাইকার্বনেট দিয়েও দেখতে পারি। দেখো আমি সোডিয়াম বাইকার্বনেট নিচ্ছি, সোডিয়াম বাইকার্বনেট নিলেও একই ঘটনা ঘটবে, NaHCO3। আমি দুটো করে উদাহরণ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে HCl যোগ করলাম, তাহলে HCl যদি যোগ করো তাহলে আমাদের কি পাবো? Na আর এই Cl তোমার যুক্ত হবে, বারবার বলছি Na এবং Cl, তার তৈরি হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, প্লাস কি উৎপন্ন হবে? তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, সঙ্গে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হচ্ছে? জল উৎপন্ন হবে। এক্ষেত্রে তুমি অ্যারো দিয়ে উপরটা দেখিয়ে দিতে পারো। তাহলে যে কোনো, আমি বারবার বলছি, কার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়ায় তোমার লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। ক্লিয়ার? নাম্বার 3 নম্বর পার্ট যাচ্ছি। 3 নম্বর পার্টে দেখো, ম্যাগনেসিয়ামের উপর দিয়ে HCl চালানো হলো। এইখানটা একটা জিনিস দেখতে হবে, ম্যাগনেসিয়ামটা কি?
একটা ধাতু। তো ধাতুটা পড়তে গেলে ধাতুর রাসায়নিক শ্রেণীটা একবার দেখতে হবে, বা ধাতুর সক্রিয়তা শ্রেণী। ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণীও বলা হয়। দেখা যাচ্ছে, দেখো আমি এখানে লিখছি, একটা হাইড্রোজেন লিখলাম, হয়েছে। হাইড্রোজেনের পর আমরা অন্য নিচু ক্লাসেও আগেও পড়ে নিয়েছি, এগুলো একটু ছোট করে এটা গোল করে গেলাম। এর পরবর্তী কিছু ধাতু আছে, কপার, তারপরে তোমার এইজি মানে হাইড্রোজিয়াম, পারদ, এজি মানে তোমার সিলভার, এইউ মানে হচ্ছে তোমার সোনা, হলো। এর আগে যেগুলো আছে তোমার সবার প্রথমে থাকে ক্যালসিয়াম, সবগুলো পটাশিয়াম, সবগুলো লেখা সম্ভব হলে লিখছি। ক্যালসিয়াম, সোডিয়াম, এই শ্রেণীটা একটু মনে রাখলে খুব সুবিধা হয়। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর তোমার জিঙ্ক, তারপর হচ্ছে এটসেট্রা এটসেট্রা, এরকম করতে করতে তোমার সব আসবে আর কি, বেশ কিছু আছে। হাইড্রোজেনের পরবর্তী এই কটা মনে রাখবে, বাকিগুলো আরও এগুলো দেখবে। হাইড্রোজেনের ওপরে অর্থাৎ হাইড্রোজেনের আগে প্রথমের দিকে যে সকল যৌগগুলো আছে, এই ধাতুগুলো আছে, এগুলো হচ্ছে অতীব সক্রিয়। এগুলো অতীব সক্রিয় হওয়ায় তোমার ধাতুর অ্যাসিড থেকে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন করে, হাইড্রোজেনকে বিজারিত করতে পারে, হাইড্রোজেনকে বার করে দিতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিতে পারে। কিন্তু এরা সাধারণ অবস্থায় এই যে হাইড্রোজেনের পরবর্তী যে কটা, এগুলো সক্রিয়তা খুব কম। এরা তোমার সাধারণভাবে রাসায়নিকভাবে অত সক্রিয় নয়। এর ফলে তোমার অন্যান্য অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, আর করলেও তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে আমি একটা প্রথমেই এখানে দিয়েছি ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কিসের আগে আছে দেখো, আমি কোশ্চেনটা দিয়েছি ম্যাগনেসিয়ামের উপর দিয়ে HCl চালনা করা হলো। তাহলে ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছ, এ দেখো ম্যাগনেসিয়াম, এর মধ্যে যদি HCl চালনা করা হয় তাহলে কি ঘটবে, আমি বারবার বললাম কি করবে, কি করবে, এ দেখো ম্যাগনেসিয়ামের উপর দিয়ে HCl চালনা করলাম। ম্যাগনেসিয়ামের উপর যদি HCl চালনা করা হয়, আমি এক্ষুনি বললাম যে তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং লবণ উৎপন্ন করবে। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে যায়, যে MgCl2 উৎপন্ন করলো, প্লাস হাইড্রোজেনকে তোমার বিমুক্ত করে, প্রতিস্থাপিত করে, হাইড্রোজেনকে আলাদা করে দেয়। তাহলে এটা হচ্ছে তোমার সক্রিয় বলে এই ঘটনাটা ঘটায়। কি বললাম কথা বুঝতে পেরেছো? Mg প্লাস HCl ব্যালেন্স কিন্তু এখনো হয়নি। তো ব্যালেন্সটা করার জন্য দেখি এখানে যদি 2, এখানে 3, তাহলে 2 দুগুণে 4, 3টা, এখানে 2 বসালে হয়ে যাচ্ছে। দেখো তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটছে দেখতে পেয়েছো? সিমিলার ক্যালসিয়ামের সঙ্গে, সোডিয়ামের সঙ্গে, অ্যালুমিনিয়ামের সঙ্গে, জিঙ্কের সঙ্গে, তোমার আছে আয়রন, আয়রনের সঙ্গে, প্রভৃতির সঙ্গে তোমার যদি রাসায়নিক বিক্রিয়া ঘটায় আয়রনের সঙ্গে, এর জিঙ্কের পরে তোমার থাকে তোমার আয়রন, জিঙ্কের পরে হচ্ছে আয়রন, আরও যৌগ মৌল ধাতুগুলো আছে, এগুলোর সঙ্গে তোমার বিক্রিয়ায় এই সেম ঘটনা। পরীক্ষা যদি দেয় যে কোনো ধাতুর সঙ্গে, যেগুলো খালি মনে রাখবে যেগুলো হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, সেগুলো কিন্তু এই ঘটনা ঘটাতে পারে না, কারণ তারা রাসায়নিকভাবে সক্রিয় নয়। ক্লিয়ার? তাহলে আমার 3 নম্বর গেল। 4 নম্বর দেখো, এইবার দেখো বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত কপারের সঙ্গে গাঢ় HCl দেওয়া হলো। তাহলে উত্তপ্ত কপারের সঙ্গে তাহলে কি রাসায়নিক বিক্রিয়া করছে দেখি। 4 নম্বর লিখলাম, আমি ধাতুর রাসায়নিক শ্রেণীটা কিন্তু একটু সামনে রেখেছি, একটু দেখবে। তাহলে কপার কিন্তু তোমার কিসের পরে অবস্থিত? হাইড্রোজেনের পরে অবস্থান করছে। হাইড্রোজেনের পরে অবস্থান হয়, এ তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তোমার নিচে আছে, তাই জন্য এর কিন্তু হাইড্রোজেন মানে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে তোমার অপসারিত করতে পারে না, প্রতিস্থাপিত করতে পারে না। এ কি করে, এ তোমার লবণ আর জল উৎপন্ন করে। এর সঙ্গে তোমার অক্সিজেনের উপস্থিতিতে এবং উত্তপ্ত অবস্থায় মানে কি সক্রিয় করে নেওয়া হয়। তাহলে কি বলেছি, বায়ুর উপস্থিতিতে কপার, তাহলে কপার নিলাম, দেখে নাও ভালো করে। কপার নেওয়ার পর এর সঙ্গে কি দেব, বায়ুর উপস্থিতি, বায়ুর উপস্থিতি বলতে গেলে অক্সিজেন দিতে পারি, তার সঙ্গে কি দেওয়া হয়েছে, HCl যোগ করা হয়েছে। এর সঙ্গে HCl যোগ করায় তোমার উৎপন্ন হবে, সমান চিহ্ন দিলাম, অ্যারো দিয়েও করা যাবে, এখন বর্তমানে অ্যারো দিয়েও করা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এর সমান চিহ্ন দিলাম, এর সঙ্গে উৎপন্ন হচ্ছে তোমার CuCl2। দেখো এটা লবণ পাওয়া গেছে CuCl2, এটা CuCl2 কিসের সংকেত? কিউপ্রিক ক্লোরাইডের সংকেত। কিউপ্রিক ক্লোরাইড, কি নাম বললাম? কিউপ্রিক ক্লোরাইড। তো একটা লবণ প্রস্তুত করলো, করেছে লবণ প্রস্তুত, এর সঙ্গে কি উৎপন্ন করবে তোমাদেরকে বললাম, কেবলমাত্র জল উৎপন্ন করবে। কি বললাম কথা বুঝতে পেরেছো? দেখো হাইড্রোজেনকে মুক্ত করতে পারছে না, এ যদি এটা আগে হতো তাহলে হাইড্রোজেনকে মুক্ত করতে পারতো। ক্লিয়ার?
তাহলে কপার ছাড়াও তুমি যদি আরও অন্যান্য যৌগগুলো সাধারণভাবে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, কিন্তু এটা ব্যালেন্স করা হয়নি। ব্যালেন্স তোমরা অবশ্যই করবে, ব্যালেন্সটা তোমরা করে নিও। এটা ব্যালেন্সটা আমি করলাম না, এই ব্যালেন্সটা তোমরা করে নেবে। ব্যালেন্সটা কী হবে সেটা একবার দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, একটা গ্যাসীয় অবস্থায় যদি চালানো করা হয় 5 নম্বর প্রশ্নটা, তাহলে আমাদের কি হয় দেখি। 5 নম্বরটা দেখছি গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় দেখি তোমার অ্যামোনিয়া একটা গ্যাস, এটাও HCl একটা গ্যাস। এর বিক্রিয়ায় মনে রাখবে, তোমরা আগে পড়েছো, NH4Cl, সাদা ধোঁয়া উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সাদা ধোঁয়া উৎপন্ন হয়। কি বললাম, কথা বুঝতে পেরেছো? তার জন্য তোমার এটা একটা শনাক্তকরণ বিষয়ও বলা যেতে পারে, কিন্তু এটা অ্যামোনিয়ার শনাক্তকরণ হলে ভালো হয়, HCl এর শনাক্তকরণ বলা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তার কারণ হচ্ছে, ভালো করে দেখো, এটা গ্যাস, HClটাও কিন্তু গ্যাস, এটা পরবর্তীতে কিন্তু S লিখে দিলাম, সলিড। তাহলে এই দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা সলিড জিনিস, অর্থাৎ একটা দুটো গ্যাসীয় বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, তার একটা উদাহরণ সহ লেখো বললে এটা কিন্তু লিখতে পারি। কি বললাম, কথা বুঝতে পেরেছো? তাহলে অ্যামোনিয়ার সঙ্গে, আমি বারবার বলছি, ক্লাস 9-এ কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে এবং এর প্রত্যেকটা সমীকরণ ধরে ধরে পাট পাট করে দেখবে। এটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। ক্লিয়ার? দুটো গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, তারও একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। 5-এর পরে 6 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর যেটা যাচ্ছি, 6 নম্বরটা একটু দেখে নাও। 6 নম্বর দেওয়া হয়েছে যে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা কিভাবে করা যায়, দেখো লিখছি আমি। এটা তোমার একটা টেস্ট টিউবে তোমার কি নেওয়া হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হলো। তাহলে টেস্ট টিউবে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে সদ্য প্রস্তুত হলে ভালো হয়, কিংবা সদ্য প্রস্তুত হলে ভালো হবে, সদ্য প্রস্তুত বা সদ্য প্রস্তুত না হলেও সিলভার নাইট্রেট, AgNO3, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দেওয়া হয়। কি বললাম? সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ তুমি যেই দেবে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হয়ে যাবে। সিলভার ক্লোরাইড এর সাদা অধক্ষেপ, এবং এর সঙ্গে উৎপন্ন হয় কি, নাইট্রিক অ্যাসিড। কি বললাম? নাইট্রিক অ্যাসিড। দেখতেই পাচ্ছ, এ দেখো H আর NO3, এই Ag আর Cl যুক্ত হয়। এটাকে বলা হচ্ছে হোয়াইট, সাদা লিখলাম, ইংরেজিতে রেখে দিলাম হোয়াইট PPT। PPT বলতে তোমার অধক্ষেপকে বোঝানো হয়। কি কি বিষয় পরে আলোচনা করছি। তাহলে আমি একটা সাহায্যে তোমার শনাক্ত করতে পারি যে কিভাবে তোমার কি বলবো, HCl এর সঙ্গে AgNO3 বিক্রিয়ায় এটা উৎপন্ন হচ্ছে। এই AgCl কিন্তু তোমার HNO3-তে কিন্তু দ্রবীভূত হয় না। এ তোমার কিসে দ্রবীভূত হয় জানো? এর জন্য আবার দ্রবীভূত হয়ে যাবে তুমি যদি এর মধ্যে NH4OH এ দ্রবীভূত হয়। কিসে দ্রবীভূত হয়? এটা NH4OH। NH4OH মানে কি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় সঙ্গে দ্রাব্য, তার মানে এ কিন্তু একদম পুরো দ্রবীভূত হয়ে যাবে। এই রাসায়নিক বিক্রিয়াটা তোমরা একবার দেখে নেবে। রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। তাহলে বারবার বললাম কিভাবে এটা উৎপন্ন হচ্ছে, কি বিষয়, সেটা তোমরা অবশ্যই দেখবে। কি বললাম, কথা বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে বলেছি, এর পরবর্তীতে দেখো আর একটা প্রশ্ন আছে, 7 নম্বর। 7 নম্বর লিখেছি, অ্যালুমিনিয়াম পাত্রতে চাটনি খাওয়া উচিত নয় কেন? কোনো বিষয় নয়, অ্যালুমিনিয়াম পাত্রতে তোমার চাটনি খাওয়া তো সম্ভব হবে না। তার কারণ আমার আবারও বলছি যে অ্যালুমিনিয়াম পাত্র, এ দেখো আমি একটু আগে লিখেছিলাম, অ্যালুমিনিয়াম তোমার কিসে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিসের আগে আছে? হাইড্রোজেনের আগে আছে। তাই জন্য এর অতীব সক্রিয় হওয়ায় রাসায়নিক বিক্রিয়া করে কার সঙ্গে? তোমার অ্যালুমিনিয়ামের সঙ্গে। যে অ্যালুমিনিয়াম একটি লবণ উৎপন্ন করে, এই লবণ উৎপন্ন হলে তোমার পাত্র ক্ষয় হবে, এবং পেটের পক্ষেও যা সুবিধাকর নয়, তাই জন্য রাখা যায় না। রাসায়নিক বিক্রিয়াটা একবার দেখে নিই, তাহলেই হয়ে যাবে। কত নম্বর কোশ্চেন? 7 নম্বর। অ্যালুমিনিয়াম পাত্রে তোমার কি রাখা যাবে না? অ্যালুমিনিয়াম পাত্রে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা যায় না কেন? কি হয়? অ্যালুমিনিয়াম প্লাস HCl কি উৎপন্ন করে বলো তো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন কি হয়? বিজারিত করে। হাইড্রোজেনকে তোমার
মুক্ত করতে পারে। আমি আবারও বললাম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আগে অবস্থিত, এই জন্য এটা ব্যালেন্স যদি করে নিই, ব্যালেন্সটা আমি একবার দেখি। এটা ব্যালেন্স করতে গেলে 3 আছে, তো তাহলে 3 দুগুণে 6, এটা 2 করলে এটা তোমার বেশ বড়ই হবে। এটা যদি 2 বসাই তাহলে এটা দুটো, 3 দুগুণে 6, এটাতে 2 করলাম, তাহলে এটা মিটলো 3 দুগুণে 6, তাহলে এটা 6, এটাতে তোমার 3 দুগুণে 6, তাহলে এটা 6HCl করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, 6HCl করলাম, তাহলে 6টা, এটা হচ্ছে তোমার দুটো আছে, 3 হয়ে গেছে, 3 দুগুণে 6। তাহলে ভালো করে দেখো, এই যে লবণ উৎপন্ন হয়, এই লবণটা উৎপন্ন হয় এবং হাইড্রোজেনকে বিজারিত করে, তাই জন্য এই পাত্রে রাখা যাবে না। এই লবণ উৎপন্ন করে তোমার পাত্রের কী হবে? ক্ষয় হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাত্রের ক্ষয় হবে। কী হবে? অ্যালুমিনিয়াম পাত্রের ক্ষয় হবে এই লবণ উৎপন্ন হওয়ার ফলে, তাই জন্য এ রাখা সম্ভব নয়। কি বললাম বুঝতে পারলে? এটুকু হচ্ছে HCl সংক্রান্ত আমরা একটা আলোচনা করলাম। টেক্সট বুকটা তোমরা খুব ভালোভাবে দেখবে এবং রাসায়নিক বিক্রিয়াগুলো আমি বারবার লিখে দিয়েছি, এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে সবগুলোই একটু ভালো করে দেখবে। এই কটা করা মানেই গোটা HCl সম্পর্কিত তথ্য তোমাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। পরবর্তীতে আমরা বাকি আর একটা অংশ করে নিই, এত অবধি আমাদের হয়েছিল নাইট্রিক অ্যাসিড সম্পর্কিত তথ্যগুলো পড়বো। নাইট্রিক অ্যাসিডটা পড়ে নেবো আমরা, এতক্ষণ অ্যাসিড ক্ষার লবণের যে অংশটা পড়লাম, এবার নাইট্রিক অ্যাসিডটা পড়বো। আগে HCl পড়লাম, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি প্রথমে একটা জিনিস লিখে দিই, প্রত্যেকটা অ্যাসিডের একটি করে নাম আছে, এগুলো কিন্তু একটু মনে রাখবে। HCl এর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর আর একটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড হলো। তারপর হচ্ছে তোমার HNO3 তোমার হচ্ছে, তারা মনে পড়ছে না HNO3 হচ্ছে তোমার অ্যাকুয়া ফর্টিস। আর H2SO4 এর একটা নাম আছে, এটাকে বলা হয় তোমার ভারী অ্যাসিড হিসাবে, তোমার কি নাম? অয়েল অফ ভিট্রিয়ল। এটা 29, অয়েল অফ ভিট্রিয়ল, এটা 29 হলো। এই তিনটে অ্যাসিডের একটা করে যে নাম, এই নাম কটা মনে রাখবে, এই কটা কিছু প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমরা তার পরবর্তী অংশে যেটা দেখছি, নাইট্রিক অ্যাসিডটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় একটু আগে দেখে নিয়েছি যে দেখো ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়। তাই জন্য আমি সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে HNO3 লিখেছি। সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে HNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখি। আমি HNO3 লিখি, 1 নম্বর প্রশ্নটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস HNO3। এটা কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, ভালোভাবে দেখবে, প্রত্যেককে বলছি। দেখো সোডিয়াম আর নাইট্রেট যুক্ত হয়, এদিকে জল উৎপন্ন হবে, তাহলে কি উৎপন্ন হবে? NaNO3। ভেরি গুড, এটা NaNO3 উৎপন্ন হচ্ছে তোমার লবণ, আর তার সঙ্গে উৎপন্ন হচ্ছে H2, এটা জল। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় তোমার লবণ ও জল উৎপন্ন করে। আমি একটাই লিখলাম, ঠিক আছে? বাকিগুলো তোমাদেরকে সব পরপর লেখা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, পরবর্তী ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট 2 নম্বর, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HNO3 বিক্রিয়ায়, আগেরটার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছিল মনে আছে? তোমার লবণ উৎপন্ন করবে এবং জল উৎপন্ন করে, লবণ, জল এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। দেখে নাও, দেখো আমরা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করেছিলাম, লবণ, জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল। ঠিক একইভাবে এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। লবণ, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, ক্যালসিয়াম নাইট্রেট Ca, নাইট্রেটের সঙ্গে NO3(2), তার মানে ব্যালেন্সের ব্যাপার চলে আসবে। ওর সঙ্গে উৎপন্ন হবে তোমার কার্বন ডাইঅক্সাইড, হয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর সঙ্গে উৎপন্ন হবে জল। হলো, আমি তীর দিয়ে লিখে দিলাম। কেমন? এটা হলো তোমার লবণ এবং জলে। ব্যালেন্সটা করলাম না, ব্যালেন্স করতে গেলে টাইম লেগে যাবে, আমি তোমার ব্যালেন্সটা তোমরা দেখে নেবে, ব্যালেন্সটা করে নেবে।
কি বললাম কথা বুঝতে পেরেছো? এর পরবর্তীতে স্টেপটা দেখো, তাহলে আমি অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এটা একটা ব্যতিক্রমী অ্যাসিড। এই HNO3টা হচ্ছে জারক অ্যাসিড, মনে রেখে দিও। যতগুলো আমরা অ্যাসিড পড়ছি তিনটে অ্যাসিডের মধ্যে এই অ্যাসিডটা হচ্ছে জারক অ্যাসিড, অন্যগুলো কিন্তু জারক অ্যাসিড নয়। এটা জারক অ্যাসিড হওয়ায় ধাতুর সঙ্গে বিক্রিয়ায়, আমি লিখে দিচ্ছি এখানে, একটু ভালো করে দেখবে, ধাতুর সঙ্গে বিক্রিয়ায়, এটা জারক অ্যাসিড, ঠিক আছে, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় কি করে, হাইড্রোজেন H2 লিখলাম, H2 প্রতিস্থাপিত করতে পারে না। আগে যেগুলো দেখবে প্রতিস্থাপিত করতে পারে না। সে তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ধাতুগুলো আগেই থাকুক আর পরেই থাকুক। এইখানে দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমি লিখেছিলাম। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরেরগুলো তোমার কি করে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, নিচেরগুলো দেখো পারে না। তাহলে আমার কিন্তু HNO3 কারোর সঙ্গে এই রাসায়নিক বিক্রিয়ায় তোমার ধাতু প্রতিস্থাপিত করতে পারে না, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে কি কি করতে পারে সেটা দেখব। এবার আমরা প্রথমেই দেখছি তামার পাত্রে HNO3 রাখা যায় না কেন। তাহলে তামার সঙ্গে HNO3 কিরকম রিয়াকশন করে সেটা আমাকে আগে জানতে হবে। তামাটা দেখি, কপার, কি বললাম কথা বুঝতে পেরেছো? কপারের সঙ্গে HNO3 বিক্রিয়া, কপার রাখা যায় না কেন, তারপর আমরা দেখে নেব। CuHNO3 রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমি বারবার বলছি, খুব ভালো করে দেখবে। এখানে লবণ এবং তোমার জল এবং তোমার উৎপন্ন করে নাইট্রোজেনের একটা অক্সাইড। কি উৎপন্ন করে? নাইট্রোজেনের একটা অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে প্রথমে এখানে লবণ উৎপন্ন করবে কি, তোমার ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে উৎপন্ন হোক, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট, সরি কপার নাইট্রেট, ক্যালসিয়াম না, CuNO3, এটা 2, এটা হোল 2, CuNO3 হোল 2 প্লাস তোমার জল, জলটা পরে লিখছি, আমি বললাম নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল। হলো, কি কি উৎপন্ন করে দেখতে পেলে? তাহলে এই যে উৎপন্ন করছে, এই উৎপন্ন করে এই লবণ উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া ক্রমাগত চলতে থাকবে। এই রাসায়নিক বিক্রিয়া ক্রমাগত চলতে থাকায় দেখো এটা কিন্তু একটা ধাতু, এটা কি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং লবণ উৎপন্ন করে। এই উৎপন্ন লবণ তোমার যত বেশি পরিমাণে উৎপন্ন হবে, তাহলে তোমার পাত্র, কপারের পাত্র, তামার পাত্র ক্ষয় হতে থাকবে। এই কারণে তামার পাত্রে তোমার HNO3কে কিছুতেই সংগ্রহ করা যাবে না। কি বললাম কথা বুঝতে পেরেছো? তামার পাত্রে ওই জন্য রাখা সম্ভব হয় না। ক্লিয়ার? এই রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই মনে রাখবে। নাম্বার 4, 4 নম্বরে যায়, 4 নম্বর দিয়েছি দেখো, ম্যাগনেসিয়াম জিঙ্ক HNO3 সঙ্গে বিক্রিয়া কি কি উৎপন্ন করে একটু দেখে নাও একবার। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা, ম্যাগনেসিয়াম কোথায় অবস্থিত, জিঙ্ক কোথায় অবস্থিত দেখতে পাচ্ছ? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেক আগে অবস্থিত হাইড্রোজেনে। তাহলে প্রতিস্থাপিত করার কথা আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। এরা কিন্তু ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন, এমন একটা অ্যাসিড, জারক অ্যাসিড, যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটে না। এক্ষেত্রে তোমার লবণ আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সঙ্গে উৎপন্ন করছে কি, তোমার জল উৎপন্ন করছে। দুটো পদ্ধতি হতে পারে। তাহলে আমি প্রথমে ম্যাগনেসিয়ামটাকে নিচ্ছি, এরকম ম্যাগনেসিয়াম বলে লিখলাম। হ্যালো, ম্যাগনেসিয়ামের সঙ্গে HNO3 বিক্রিয়া ঘটাবো। হ্যাঁ, দুটো অবস্থাতে বিক্রিয়া ঘটানো হয়, একটা তোমার উত্তপ্ত অবস্থায় আর একটা তোমার লঘু অবস্থায়, ঠান্ডা অবস্থায়। উত্তপ্ত অবস্থায় যদি তোমার গাঢ়, এখানে H2SO4 দিলাম, গাঢ় H2SO4 দেবো, কনসেন্ট্রেশন লিখে দিলাম, হয়েছে। আর এটা হচ্ছে তোমার H2SO4 দিলাম, এটা দেবো তোমার লঘুই লিখে দিলাম, হয়েছে। যদি এটা উত্তপ্ত অবস্থায় লঘু H2SO4 দেওয়া হয়, দুটো ক্ষেত্রেই তোমার ম্যাগনেসিয়াম নাইট্রেটের তোমার সালফেটের তোমার, সরি H2SO4 লিখলাম কেন, HNO3 লিখবো, HNO3 লিখলাম। তাহলে এটাও তোর তোমার HNO3 লিখবো, এটা দুটোই HNO3, H2SO4 আমি ভুলবশত লিখে ফেলেছি। তাহলে এক্ষেত্রে এই কি বলবো, নাইট্রেট, তোমার ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করে। তাহলে MgNO3 হোল 2 নাইট্রেট লবণ, এর সঙ্গে তোমার উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড, আগের মতো ধাতুর সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর সঙ্গে উৎপন্ন হবে জল। এক্ষেত্রে লঘুর সঙ্গে বিক্রিয়া করলে তোমার কেবলমাত্র ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, লবণ, আর তোমার কেবলমাত্র জল উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড তখন উৎপন্ন হয় না। এটা গাঢ় এবং তাপ উত্তপ্ত, এখানে একটা হিট চিহ্ন দিয়ে দিলাম,
হলো, উত্তপ্ত অবস্থায় এই ঘটনাটা ঘটায়। মনে রেখো এটা, ক্লিয়ার? আর একটা দিয়েছি ম্যাগনেসিয়ামের পর দিয়েছি জিঙ্ক। জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখি। সিমিলার, আগের মতো দুটো পদ্ধতি দিলে হবে। দুটো পদ্ধতি যদি হয়, আমি এখানে HNO3 উষ্ণ ও গাঢ় লিখলাম না, আগের মতোই এখানেও HNO3। ব্যালেন্সগুলো কিন্তু আমি করিনি, ব্যালেন্সগুলো তোমরা দেখবে। এটা হচ্ছে HNO3 আগেরটা, এটা লঘু দিয়েছিলাম, এটাও তোমার কী হবে লঘু। এটা গাঢ় যখন লিখেছিলাম এটা গাঢ় লিখিয়ে দিই। কনসেন্ট্রেশন এটা তোমার লিকুইফাইড, আরও তোমার তরলীকৃত। এখানে তোমার জিঙ্কের সঙ্গে HNO3 বিক্রিয়া হবে, তাহলে Zn প্লাস HNO3, তাহলে তোমার Zn জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হবে। তার সঙ্গে কি উৎপন্ন হবে গো? তোমার আগের মতোই নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। এক্ষেত্রে কিন্তু হবে না, এক্ষেত্রে কিন্তু তোমার আর একটা জিনিস ঘটে, এটা ব্যতিক্রম, এটা একটু দেখে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হয়। জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হয়, তার সঙ্গে উৎপন্ন হয় তোমার একটা বর্ণহীন নাইট্রিক অক্সাইড। কি উৎপন্ন হয়? বর্ণহীন নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে NO, মনে রাখো একটু, এটা নাইট্রিক অক্সাইড লিখে দিলাম আমি, নাইট্রিক অক্সাইড। অক্সাইডটা লিখলাম না, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আর তার সঙ্গে উৎপন্ন হয় জল। কি বললাম কথা বুঝতে পেরেছো? তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা জিঙ্কের সঙ্গে, আগেরটা ছিল কেবলমাত্র তোমার লঘুর সঙ্গে বিক্রিয়া করে তোমার উৎপন্ন করছিল সাধারণ তোমার ম্যাগনেসিয়াম নাইট্রেট ও জল, কিন্তু এখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। বিক্রিয়াগুলো মোটামুটি সব কাছাকাছি। দেখো একটি জারক অ্যাসিডের নাম লেখো, পেয়ে গেছি একটি জারক অ্যাসিড, এই দেখো লিখেছি HNO3 একটা জারক অ্যাসিড পেয়ে গেছি। আচ্ছা, অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ কি? অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ কি, আমরা পরের স্টেপে চলে যাই। অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ হলো কি দেখে নাও। অম্লরাজ বলে লিখলাম, অম্লরাজ। কত নম্বর প্রশ্ন এটা? 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অম্লরাজ কি। অম্লরাজ হচ্ছে তোমার 3:1 অনুপাতে, 3:1 অনুপাতে গাঢ়, এখানে লিখলাম গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, হ্যাঁ, যুক্ত করলে তোমার একটা দ্রবণ বা একটা তোমার মিশ্রণ পাওয়া যাবে। এই গাঢ় এই মিশ্রণটাকেই বলা হচ্ছে তোমার অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া। 3:1 অনুপাতে HCl ও HNO3, গাঢ় HCl ও গাঢ় HNO3 মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকেই বলবো আমরা অম্লরাজ। এগুলো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটার বাণিজ্যিক কিছু ব্যবহার আছে। তোমার বিভিন্ন বর ধাতু মানে হচ্ছে তোমার সোনা, প্ল্যাটিনাম, রূপো, এগুলো সোনা, প্ল্যাটিনাম, রূপো ইত্যাদি ধাতুগুলোকে তোমার গলানোর কাজে ব্যবহার করা হয়। কিসের কাজে ব্যবহার করা হয়? গলানোর কাজে ব্যবহার করা হয়। কি বললাম কথা বুঝতে পেরেছো? এই ধাতুগুলো গলানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? বলয় পরীক্ষাটা একটু দেখবে, বলয় পরীক্ষাটা একটু বড়, তোমাদের ক্লাসের জন্য খুব একটা এফেক্টিভ বললে বলা হবে না। HNO3 কে শনাক্ত করা হয়, মনে থাকবে। কি পরীক্ষা দ্বারা? বলয় পরীক্ষা দ্বারা, একটু মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ। কি পরীক্ষা দ্বারা? বলয় পরীক্ষা। রিং টেস্ট কিভাবে করা হয় এর সংব্যাখ্যান আমি পরে একদিন দেবো, ঠিক আছে? বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগটির নাম ও সংকেত, এটা খুব জটিল একটু ব্যাপার বটে। নাম ও সংকেত দেখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই উৎপন্ন যৌগটা হচ্ছে সংকেত, একটা জটিল যৌগ উৎপন্ন হয়, বাদামি বর্ণের, খুব সুন্দর দেখতে লাগে একদম পুরো। যদি এরকম একটা টেস্ট টিউবে তৈরি করা হয় আমার এরকম দেখবে একটা জায়গায় তোমার অ্যাসিড ফ্যাসিড যা থাকলো, একটা বাদামি বর্ণের, একটা গাঢ় বাদামি বর্ণের তোমার একটা গঠন তৈরি হবে, যেখান থেকে তোমার এখানে HNO3 বর্তমান তার তোমার প্রুভ করা যায়। অ্যাকচুয়ালি এটা NO3 নাইট্রেট মূলককে শনাক্ত করা হয়। কি বললাম? NO3 মাইনাস নাইট্রেট মূলককে শনাক্ত করা হয়। নাইট্রেট মূলককে শনাক্ত করা মানেই তোমার HNO3 কে শনাক্ত করা। তাহলে এর ফলে এই যে যৌগটা উৎপন্ন হয় বলয় পরীক্ষায়, যে বলয়ের যে যৌগটা উৎপন্ন হয়, সেই যৌগটার সংকেত FeH2O হোল 5, তারপর NO, তারপর SO4,
হলো। এই যৌগটা হচ্ছে তোমার একটা জটিল যৌগ। কেমন? এটার হচ্ছে নামটা বলে দিচ্ছি। জটিল যৌগের নামকরণ একটা পদ্ধতি আছে। এটা হচ্ছে তোমার জল, একে অ্যাকুও বলা হয়। প্রথমে লিখবো পেন্টা অ্যাকুও, পেন্টা অ্যাকুও নাইট্রোসিল। অ্যাকুও বা অ্যাকুয়া লিখতে পারো, অ্যাকুয়াই লিখলাম। এই যৌগটাকে, মূলক যৌগটাকে বলছে নাইট্রোসিল। নাইট্রোসিল এখানে যেটা আছে আয়রন, এর চার্জের উপর ডিপেন্ড করে, অনেক বিষয় আছে, তোমাদের কেবল অত আমি ডিটেলসে যাচ্ছি না। আয়রন, তারপর লিখবো কি সালফেট, এটা হচ্ছে আয়রন, কারণ 2 নম্বর চার্জ থাকে বলে এখানে 2 দিতে হবে, কিন্তু এরকম 1 2, দুটো যেমন +2 যেমন লিখো তেমনি 2 সালফেট। এই যৌগটার নাম, এটা হচ্ছে উৎপন্ন রিং টেস্টের তোমার যে বিষয়টি থাকে সেটা হলো। HNO3 কয়েকটি ব্যবহার আমি সংক্ষেপে মুখে মুখে বলে দিচ্ছি। সবচেয়ে বেশি দরকার হচ্ছে কয়েকটা বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। TNT, ট্রাইনাইট্রোটলুইন। কেমন? ট্রাইনাইট্রোটলুইনের সংকেত লিখতে যাচ্ছিলাম, দরকার নেই। TNT বিস্ফোরক পদার্থ, ট্রাইনাইট্রোটলুইন। তারপর তোমার হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটা খুব গুরুত্বপূর্ণ। পিক্রিক অ্যাসিড, এগুলো সবই তোমার বিস্ফোরক পদার্থ। কেমন? পিক্রিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতি, গান মেটাল প্রভৃতি প্রস্তুতিতে তোমার ব্যবহার করা হয়। তাছাড়াও তোমার বর্তমানে একটা জিনিস দেখবে, রেয়ন বলে একটা কাপড় আছে, রেয়ন প্রস্তুত করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। তাছাড়া তোমার বিভিন্ন রং প্রস্তুতিতেও HNO3 খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এছাড়া তোমার অম্লরাজ প্রস্তুতিতে, বেশি কয়েকটা ব্যবহার দেখে রাখবে, অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপর তোমার আরও বিভিন্ন মেডিসিন, তোমার ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কি প্রস্তুতিতে ব্যবহার করা হয়? ওষুধ প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। ব্যবহারগুলো একবার দেখে নেবে। হলো? তাহলে HNO3টা কিন্তু এখানে আমরা শেষ করছি।